a Russian crisis, Vladimir Putin vowing to crush the rebellion. Biggest war in Europe since World War II. and a betrayal. Слушайте меня, Это чьи-то, отцы! Is Vladimir Putin's iron grip on power in peril? Now on Frontline, Putin's crisis. Which is the losses, the pain, the difficulty of the war. Protests first flared back in November. The Ukraine that cared more about being in NATO than it did being in Moscow's orbit. 2023 সালের অগস্ট মাস একটি প্রাইভেট জেট রাশিয়ার আকাশে বিস্ফোরিত হয়। ভেতরে ছিলেন ইয়েভগেনি প্রিগোজিন, পুতিনের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু। এই মানুষটি মস্কোর দিকে ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিলেন। কাকতালীয় নাকি পুতিনের সেই বিখ্যাত নীতির প্রমাণ? বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমরা দেখব পুতিনের এই কঠোর নীতির আসল সত্য কী। থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষে একটা চমক আছে। চলুন তাহলে শুনে আসি, পুতিন কি সত্যি বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না? প্রিকশন দিয়ে শুরু, কিভাবে জেনে আসা যাক। বন্ধু থেকে শত্রু, চলুন শুরু করা যাক 2023 সালে সবচেয়ে নাটকীয় ঘটনা দিয়ে। ইয়েভগেনি প্রিগোজিন কে ছিলেন? পুতিনের ক্যাটারিং ব্যবসার পার্টনার, ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বেসরকারি সেনাবাহিনী। একসময় পুতিনের শেফ নামেও পরিচিত ছিল তার। সোশ্যাল মিডিয়াগুলোতে বা গুগল সার্চ করলে বন্ধুরা আপনারা দেখবেন এই প্রিগোজিনের সঙ্গে পুতিনের কত ছবি। কি হয়েছিল 2023 সালে? জুন মাসে প্রিগোজিন হঠাৎ করে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, কারণ তিনি অভিযোগ করেন রাশিয়ান মিলিটারি তার ওয়াগনার বাহিনীকে সাপোর্ট দিচ্ছে না। কিন্তু পর্দার আড়ালে ছিল মানি, টাকা। কিভাবে? ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলো এবং পশ্চিমারা তাকে অর্থ দিয়েছিল, এক প্রকার ঘুষ দিয়েছিল পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য। যাক, সে কথা এবারে দেখি। এবং তারপর যা হলো সেটা ইতিহাসে বিরল। 25,000 ওয়াগনার যোদ্ধা নিয়ে মস্কোর দিকে এগিয়ে যান। রোস্তভ অন ডন শহর দখল করে ফেলেন। মস্কো থেকে মাত্র 200 কিলোমিটার দূরে পৌঁছে যান পুতিনের। কি প্রতিক্রিয়া হয়েছিল সেই সময়? তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রিগোজিনকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন এবং বলেন যারা এই পথে বেছে নিয়েছে তারা রাশিয়াকে পিঠে ছুরি মেরেছে। এরপর রহস্যজনক সমাধান, কিন্তু এরপর যা হলো সেটা আরও অদ্ভুত। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো মধ্যস্থতা করেন, প্রিগোজিনকে ক্ষমা করে দেওয়া হয়, তাকে বেলারুশে নির্বাসন দেওয়া হয়। অনেকে ভাবলো দেখো পুতিন তো ক্ষমা করে দিল, কিন্তু 2 মাস পর আগস্ট 23, 2023 প্রিগোজিনের প্রাইভেট জেট বিস্ফোরিত হয় মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের পথে। সবাই মারা যান। অফিসিয়ালি দুর্ঘটনা নাকি অন্য কিছু? বাস্তবে পুরো বিশ্ব জানে এটা ছিল একটি দুর্ঘটনা, কিন্তু পুতিনের বার্তা ছিল স্পষ্ট: বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু, শুধু সময়ের ব্যাপার। প্রিগোজিন তো বাইরের উদাহরণ, কিন্তু পুতিন আসলে সবচেয়ে বেশি ভয় পান কাকে বা কাদের? অভ্যন্তরীণ শত্রুদের। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক পরপরই পুতিন একটি টেলিভিশন ভাষণ দেন। সেই ভাষণে তিনি একটা শব্দ ব্যবহার করেন যা রাশিয়ানদের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছিল। এটা কি ছিল? যুদ্ধের সময় নিজের দেশের ভিতরে বসে শত্রুদের সাহায্য করা মানুষদের জন্য। পুতিন তার ভাষণে বলেন পশ্চিমারা আমাদের বিরুদ্ধে পঞ্চমস্তম্ভ ব্যবহার করছে, এরা হলো জাতীয় বিশ্বাসঘাতক। এবং এখানেই আসে সবচেয়ে বিখ্যাত লাইন: রাশিয়ার জনগণ সহজে প্রকৃত দেশপ্রেমিক এবং আবর্জনা ও বিশ্বাসঘাতকদের আলাদা করতে পারবে। এই ভাষণের পর কি হলো? হাজার হাজার মানুষ রাশিয়া ছেড়ে পালালো। যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলল তাদের গ্রেপ্তার করা হলো। সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী পোস্ট করার জন্য মানুষকে জেলে যেতে গেল। স্বাভাবিকভাবে একটা দেশ যুদ্ধ করছে পুরো পশ্চিমাদের বিরুদ্ধে, একটি অন্যায়ের বিরুদ্ধে। সেখানে পশ্চিমাদের দালাল খ্যাত কিছু মানুষ এই পুতিনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল, তাদের মাথায় কেটে দেওয়া হলো। বাস্তব উদাহরণ যদি দেওয়া যায় তাহলে কিছু উদাহরণ দেখি। অ্যালেক্সি নাভালনি পুতিনের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। অভিযোগ রয়েছে পশ্চিমাদের একটা গ্রুপ প্রোপাগান্ডা করে যে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়। তারপর গ্রেপ্তার এবং 2024 সালে কারাগারে তার করুণ মৃত্যু হয়। আন্না পলিটোকোভস্কা সাংবাদিক, চেচনিয়া যুদ্ধাপরাধ নিয়ে লিখতেন। 2006 সালে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
বরিস নেমতসভ বিরোধী রাজনীতিবিদ 2015 সালে ক্রেমলিনের ঠিক সামনে গুলিবদ্ধ হয়ে মারা যান। প্যাটার্ন দেখানো যাচ্ছে, মিলে যাচ্ছে সব কিছু, কিন্তু আসলেই মিলছে না কিছু। ব্যতিক্রমও আছে, চেচনিয়া কেস। এখন প্রশ্ন হলো, পুতিন কি সবসময় এরকম কঠোর? কোনো ব্যতিক্রম কি রয়েছে? অবশ্যই আছে। চেচনিয়ার উদাহরণটা আপনি দেখুন। 90-এর দশকে চেচনিয়া রাশিয়া থেকে স্বাধীন হতে চেয়েছিল, দুটো ভয়ঙ্কর যুদ্ধ হয়, কিন্তু পুতিন কি করলেন? তিনি রমজান কাদিরভ নামে এক চেচেন নেতাকে, পরে তার ছেলে রমজান কাদিরভ জুনিয়রকে ক্ষমতায় বসিয়ে দিলেন একেবারে পাকাপোক্তভাবে। কাদিরভের বাবা একসময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এটা ভুলে গেলে চলবে না। কেন এই ডিফারেন্ট বা ব্যতিক্রম? কৌশলগত প্রয়োজন ছিল। পুতিন বুঝলেন চেচনিয়া দমন করার চেয়ে কাউকে দিয়ে নিয়ন্ত্রণ করা সহজ। রাজনৈতিক মতপার্থক্য ভার্সেস বিশ্বাসঘাতকতা। পুতিন এটাকে বিশ্বাসঘাতকতা নয়, বরং রাজনৈতিক সমস্যা হিসেবে দেখলেন। কাদিরভ এখন পুতিনের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ। তাহলে পুতিনের নীতিটা কি? সোজা কথায়, রাজনৈতিক মতভেদ ইকুয়াল টু আলোচনা সম্ভব যদি তিনি এতে লাভবান হন। ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা ইকুয়াল টু কোনো ক্ষমা নেই। রাষ্ট্রদ্রোহ বা ক্ষমতার জন্য হুমকি ইকুয়াল টু মৃত্যুদণ্ড অনানুষ্ঠানিকভাবে, যেগুলা কোথায়? কোনো মিডিয়ায় আসে না। পুতিনের কাছে সবচেয়ে বড় পাপ কি, বা যেটাকে তিনি কখনো ক্ষমা করেন না, সেটা হলো বিশ্বস্ততার সম্পর্ক ভাঙা। প্রিগোজিন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেই বিশ্বাস ভেঙে তিনি বিদ্রোহ করেছিলেন। পুতিনের কাছে এটা মতপার্থক্য নয়, এটা বিশ্বাসঘাতকতা। এখানে মস্তিষ্কের খেলা কোথায় জানতে চান? কেজিবি মানসিকতা। পুতিনকে বুঝতে হলে তার অতীত আপনাকে জানতে হবে। পুতিন 16 বছর কেজিবিতে কাজ করেছেন। কেজিবি কি শেখায়? নাম্বার 1, বিশ্বাসী সব কিছু, গুপ্তচর সংস্থায় বিশ্বাসঘাতকতা মানে মৃত্যু। নাম্বার 2, শত্রু সব জায়গায় সব সময় সতর্ক থাকো। নাম্বার 3, দুর্বলতা দেখালে আক্রমণ আসবে, কখনো ক্ষমা দেখিও না। পুতিন বলেছেন কেজিবি থেকে কেউ সেবা নিবৃত্ত হয় না, তার মানে এই মানসিকতার ডিএনএতে আছে। ক্ষমতার রাজনীতি আরেকটি বিষয়। পুতিন রাশিয়া একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন। কেন? কারণ ভয় কাজ করে যখন একজন অলিগার্ক দেখে প্রিগোজিনের কি হলো, সে 10 বার ভাববে পুতিনের বিরুদ্ধে কিছু বলার আগে। যখন একজন জেনারেল দেখে বিশ্বাসঘাতকদের পরিণতি কত করুণ হয়, সে অনুগত থাকবে। এটা নিয়ন্ত্রণের সাইকোলজি। পুতিন একজন দাবা খেলোয়াড়, তিনি জানেন কিভাবে মানুষকে কন্ট্রোল করতে হয়, এবং বিশ্বাসঘাতকদের প্রতি কঠোর হওয়া তার সবচেয়ে বড় অস্ত্র। চলুন দেখি সাম্প্রতিক সময়গুলোতে কি হচ্ছে। আলেক্সেই নাভালনির মৃত্যু 2024 সালের ফেব্রুয়ারিতে। রাশিয়ার সবচেয়ে বিখ্যাত বিরোধী নেতা আর্কিটেক্ট কারাগারে মারা যান। বিশ্বজুড়ে নিন্দা, কিন্তু পুতিনের কোনো পরোয়া নেই। ইউক্রেন যুদ্ধে বিশ্বাসঘাতক জেনারেলরা, যেসব সামরিক কর্মকর্তা যুদ্ধে ব্যর্থ হয়েছেন, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কিছু রহস্যজনকভাবে দুর্ঘটনায় মারাও গেছেন। এ ধরনের পশ্চিমাদের প্রোপাগান্ডাও রয়েছে। ব্যর্থতাও বিশ্বাসঘাতকতার সমান বলে পুতিনের ডায়েরিতে রয়েছে। 2025 পর্যন্ত যে সিচুয়েশন, সেখানে কি দেখবেন? এখন 2025 সালে এসে পরিস্থিতি আরও কঠোর। যুদ্ধের সময় রাশিয়ায় বাক স্বাধীনতা প্রায় শূন্য। বিদেশি এজেন্ট আইনে হাজার হাজার মানুষ তালিকাভুক্ত। আপনি আপনার দেশেরটা খাবেন, দেশের পড়বেন, দেশের আবহাওয়া নিঃশ্বাস নেবেন, আপনি বিদেশি এজেন্টেরা কাজ করবেন। পুতিন কেন? কোনো রাষ্ট্রই তাকে ক্ষমা করবে না। যে কোনো সরকার বিরোধী কথা বললেই জেল। পুতিনের বার্তা একেবারে ক্লিয়ার, তুমি আমার সাথে নয়তো আমার বিরুদ্ধে। আর পুতিনের সাথে মানে রাশিয়ার সাথে, মাঝামাঝি বলতে কিছু নেই। ফাইনাল অ্যানালিসিস কি দাঁড়াচ্ছে? তাহলে প্রশ্নের উত্তরটা কি? পুতিন কি বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন? না। সংক্ষিপ্ত উত্তর একেবারে নো নো নো। দীর্ঘ উত্তর আবার নির্ভর করে পুতিন সেটাতে কিভাবে ম্যানেজ করবেন। যদি আপনি তার ক্ষমতার জন্য সরাসরি হুমকি হন, মৃত্যু। তার বিশ্বাস ভেঙে দেন, মৃত্যু। রাষ্ট্রদ্রোহিতা করেন, মৃত্যু। কিন্তু যদি রাজনৈতিক মতভেদ থাকে, কিন্তু তিনি আপনাকে ব্যবহার করতে পারেন, চুক্তি সম্ভব। আপনি অনুগত থাকেন এবং দরকারি, আপনি নিরাপদ। সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? পুতিনের কাছে বিশ্বস্ততা হলো মুদ্রা। একেবারে সেই মুদ্রা ভাঙলে আপনার মূল্য শূন্য। আর শূন্য মূল্যর মানুষের জন্য পুতিনের কাছে শুধু একটাই জায়গা, সেটা হচ্ছে গ্রেভিয়ার্ড। বন্ধুরা, এই ছিল পুতিনের বিশ্বাসঘাতকতার নীতির পূর্ণ বিশ্লেষণ। এখানে চমকটা আসলে পুতিনের এই নীতি নতুন কিছু নয়। ইতিহাস জুড়ে সব লৌহ মানবরা এটা করেছেন, স্টালিন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত।
কিন্তু পার্থক্য কি, পুতিন এটা করেছেন 21শো শতাব্দীতে, যখন সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এবং তবুও তিনি থামেননি, থামবেনও না। এটা কি প্রমাণ করে, ক্ষমতা যখন চরম পর্যায়ে যায় তখন আইন, নৈতিকতা, মানবিকতা কিছুই বাধা হয় না। আপনার মতামত কি, কমেন্টে জানান। পুতিন কি ঠিক কাজটাই করছেন? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।